ওয়েলকাম শিক্ষা সংস্থান। অনেকদিন ধরেই আমরা ভিডিও দেব এই বিষয়ে দেওয়া হচ্ছিল না। প্রচুর কোয়ারি জমা হয়েছে যে স্যার আমাদের প্রাইমারি এসএলএসটি 9-10 এর যে ইন্টারভিউ অলরেডি প্রাইমারির চলছে, এসএলএসটির আপকামিং কিছুদিনের মধ্যে দেবে যারা প্রস্তুতি নিচ্ছেন। তো আমাদের পেডাগজিক্যাল রিলেটেড কিছু এরিয়ার উপর ভিডিও দিই। তাই আমরা এই বিষয়ের যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপার্টরা যখনই পেডাগজির কথা ভাবেন তখন কিন্তু সাবজেক্টের বাইরে এই কোশ্চেন গুলো করেন, সেরকম ভিভিআই কিছু টপিকের উপরে আজকে আমরা ডিসকাস করব। কারণ কেন পেডাগজি ইম্পর্টেন্ট, একটা 99% টিচার অলরেডি ভুলে যান এক্সপার্টরা যে ইন্টারভিউ এবং ডেমো কি, কেন এনসিটির গাইডলাইন হচ্ছে, প্রত্যেকটা এনইপি 20 গাইডলাইন হচ্ছে টিচার রিক্রুটমেন্টে অলরেডি কি না ডেমো এবং ইন্টারভিউ ম্যান্ডেটরি না। সেখানে কি দেখা হয়, একজন টিচারের মধ্যে নাম্বার 1 তার সাবজেক্ট নলেজ আছে কি নেই, নাম্বার 1। নাম্বার 2 তার মধ্যে দেখা হয় ওই টিচারের মধ্যে তার নলেজকে তার টাইপ কনভার্ট করার স্পিকিং পাওয়ার আছে কি নেই, স্পিকিং পাওয়ার। নাম্বার 3 এই টিচারের মধ্যে, যিনি উড বি টিচার, ভবিষ্যতে টিচার হতে চলেছেন, তার মধ্যে কনফিডেন্স কেমন আছে, অর্থাৎ তিনি নার্ভাস কিনা, কি ব্যাপার, কথা বলতে পারছেন কিনা ফ্র্যাঙ্কলি। এবং নাম্বার 4 তার আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বোঝানোর পাওয়ার ক্ষমতা কতটা, না নিজের মতন তিনি পড়িয়ে চলেছেন, স্টুডেন্টদেরকে বোঝানোর ক্ষমতা তার কতটা। নাম্বার 1 নলেজ, নাম্বার 2 স্পিকিং পাওয়ার, নাম্বার 3 কনফিডেন্স, নাম্বার 4 আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, এবং নাম্বার 5 তিনি যে টপিকটা পড়াচ্ছেন ওই টপিকের তার পেডাগজিক্যাল স্কিল ঠিকঠাক কিনা, অর্থাৎ স্টুডেন্ট সাইকোলজি তিনি প্রপার ফলো করছেন কিনা, এবং স্কুলের টিচার হয়ে গেলে স্কুল সম্পর্কে তিনি স্টুডেন্টদেরকে কিভাবে কন্ট্রোল করবেন, তাদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করবেন, তাদের ইন্টারেস্ট কিভাবে ডিমান্ড ফুলফিল করবেন, তাদের অনুযায়ী কিভাবে উপযুক্ত গুড এফেক্টিভ টিচার হবেন, তার স্কিলগুলো যেটা আমরা অলরেডি পাই পেডাগজিক্যাল মেথডে, যেটা অলরেডি বিএড ডিএলএড এর সময় শেখানো হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কেন এই পেডাগজিতে সব থেকে বেশি সকলে ভয় পাচ্ছে, তার কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এটা বলতে অস্বীকার নেই যে বিএড বা ডিএলএড কলেজে অধিকাংশ স্টুডেন্টরা যখন অলরেডি ভর্তি হতে যান তাদের মূল বক্তব্য থাকে যে আমরা ক্লাস করব না, কোনো ইন্টার্নশিপ দেবো না, প্র্যাকটিস টিচিং করবো না, আমরা শুধু পরীক্ষা দেবো, কত টাকা নেবেন বলুন। এই কারণে, কারণ ওদের প্রত্যেকের কাছে যে কি না আমাদের সময় নষ্ট করবো না, বিএড একটা ডিগ্রি। কিন্তু যখন সাবজেক্টে পড়াশোনা করে অলরেডি এসএলএসটির ক্ষেত্রে বা সেক্টর ক্ষেত্রে প্রিপারেশন নিয়ে নিচ্ছে ভালো করে এবং পাস করে যাচ্ছে, তখন কিন্তু ইন্টারভিউ থেকে টনক মারছে। তো এই পেডাগজি তাই মেন ভিভিআই যেগুলো অলরেডি দরকার একান্ত, সেটাই আমরা মেন হচ্ছেই প্রায় এক্সপার্টরা 11-12 ক্ষেত্রে কোশ্চেন করেছেন বিভিন্ন ক্ষেত্রে, সেইগুলোই কিন্তু আমরা দেখবো আজকে। নাম্বার 1 এক নম্বরে আমরা একটা সাজিয়েছি যে ইন্টারভিউ তথা সাক্ষাৎকার কাকে বলে। 11-12 এর বিভিন্ন প্রচুর সাবজেক্টে এরকম আমাদের কাছে রিভিউ এসছে যে ডাইরেক্ট প্রথমে ঢোকা মাত্র বলছেন আপনার সংক্ষিপ্ত পরিচয় দিন, তারপরে বলছেন আচ্ছা বলুন তো ইন্টারভিউ তথা সাক্ষাৎকার কাকে বলে, আপনি তো ইন্টারভিউতে এসছেন, ডেমোতে এসছেন। দেখুন খুব সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটি পেডাগজি বলুন, সাবজেক্টের বলুন, প্রশ্নের উত্তর দেবেন আপনি সংক্ষিপ্ত আকারে, খুব সংক্ষিপ্ত, 1 থেকে 2 লাইন, যত শর্ট হয় তত ভালো, কিন্তু গুছিয়ে। তাই সাক্ষাৎকার কাকে বলে না, সাক্ষাৎকার হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে সাক্ষাৎ দানকারী ও গ্রহণকারী প্রশ্নের উত্তর আলোচনার দ্বারা তথ্য অভিজ্ঞতা কি করেন না প্রদান করেন, এইটুকুই। এবার আপনি এটাকে মুখস্থ করবেন না, মুখস্থ করলেই শিওর 100% লস খাবেন। কেন আপনাকে বলছি, কারণ যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন ওই এক্সপার্টদের সামনে, যত বড় মহান ব্যক্তি হোক না কেন, তার মাইন্ড কিন্তু 99% কেসে ব্ল্যাঙ্ক হয়ে যায়। তাই প্রশ্নের উত্তর দেওয়ার টেকনিকটা জানুন, যে প্রশ্নে আসুক না কেন আমি পজিটিভ উত্তর দেব, এবং সেই পজিটিভ উত্তর কি হবে, সংক্ষিপ্ত আকার হবে। আপনি নিজের মতন করে গুছিয়ে নিজেকে ভাবতে থাকুন, তাহলে ওটাই কিন্তু ওখানে মনে পড়বে, আপনার এই মুখস্থ করলে নয়। ক্লিয়ার? 2 নম্বর, শিক্ষকতা চাকরি আমরা দেব কেন, বা শিক্ষকতা পেশায় কেন নিযুক্ত হতে চাইছেন, এটা তো প্রায় কোশ্চেন অ্যাভেলেবেল, একদম কমন কোশ্চেন। দেখুন অনেকে বলেন যে এটা নোবেল প্রফেশন, অমুক অমুক, হ্যাঁ বলতেই পারেন, কিন্তু এমন ভাবে শর্ট তৈরি করুন যেখানে আপনি সংক্ষিপ্ত আকারে বললে ওনারা প্রত্যেকেই আবির্ভূত হবেন না গুড ইজ এ গুড টিচার কোয়ালিটি। পরিষ্কার যে আমার জীবনের অর্জিত জ্ঞান
অভিজ্ঞতা দক্ষতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো এবং তাদের আদর্শ নাগরিক এবং সর্বাঙ্গীন বিকাশের সর্বোচ্চ পর্যায়ে গড়ে তুলতে চেষ্টা করবো বা সক্ষম হবো। তার মানে আপনি কি বললেন না যে আমি একজন টিচার, আমার টিচার মানে কি আমি তাদের থেকে বড়, আমার নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, স্কিল আছে, এগুলো আমি যা কিছু জানি তাদেরকে ছড়াবো তাদের মধ্যে, এবং আইডিয়াল সিটিজেনশিপ যেটা জাতীয় শিক্ষানীতি 2020 মেন থিম সেটা গড়ে তুলবো এবং তাদের কমপ্লিট ডেভেলপমেন্ট করবো। এটাই তো একজন টিচারের মেন ওয়ার্ক, মেন অ্যাক্টিভিটি, মেন গোল, মূল লক্ষ্য। নেক্সট, রিমেডিয়াল ক্লাস কি? যে সকল শিক্ষার্থীরা ক্লাসে কোনো অংশ বুঝতে পারে না, তাছাড়া ক্লাসে যদি অনুপস্থিত থাকে, তাহলে তার সেই না বোঝা বা না জানা বিষয়কে অন্য সময় বিদ্যালয় শুরু হওয়ার আধ ঘন্টা আগে অথবা বিদ্যালয় শেষ হওয়ার আধ ঘন্টা পরে যে ক্লাসের এক্সট্রা ব্যবস্থা করা হয় তাকে বলে রিমেডিয়াল ক্লাস। তাহলে নিজের মতন বুঝে নিন যে সকল স্টুডেন্টরা স্যার ক্লাসে আসেন না, আসতে পারেনি বা বুঝতে পারেনি, তাদের জন্যই রিমেডিয়াল ক্লাস। যদি বলেন কখন শুরু হয়, না স্যার ক্লাস শুরু হওয়ার আধ ঘন্টা আগে পরে। এবারে নেক্সট কোশ্চেন, কোন ছাত্র বা ছাত্রী যদি ক্লাসে তোমার পড়া বুঝতে না পারছে, বা আপনার প্রশ্ন ওখান থেকে হলো বা আপনার বুঝতে পারছেন না, তাহলে আপনি তাকে বা তুমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছো, তবুও বোঝাতে পারছো না, তুমি বা আপনি এক্সপার্ট যেটা বলবেন, সম্বোধন করবেন, কি করবে? এভাবেই পোলাইটলি, যদি স্যার হন স্যার, ম্যাম হলে ম্যাম বলুন, ম্যাম ক্লাসে আমি বারবার চেষ্টা বোঝাবো অর্থাৎ করবো, তারপরে যদি কোনো ছাত্র বিষয় বুঝতে না পারে তখন আমি তার জন্য আলাদা ক্লাস বা রিমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করব। ওই ক্লাসে তারা পিছিয়ে পড়া বা না বুঝতে পারা পড়ার অংশটুকু ভালো করে আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেব, যাতে ক্লাসে বাকি ছাত্রছাত্রীর সাথে সমানভাবে শিখতে এবং পদ্ধতিতে অংশগ্রহণ করে শিক্ষণ পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারে। ক্লিয়ার? খুব ইজিলি পজিটিভ, দেখুন প্রত্যেকটা উত্তর পজিটিভলি দেওয়া হচ্ছে। নেক্সট, যদি আপনি শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে এসেছো, তুমি এসেছো, এবার মনে করো তুমি সেই শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল হতে পারলে না, তখন তুমি কি করবে? বলবে না স্যার চাকরি খুব দরকার, না করলে হবে না? না, খুব ইজিলি বলবে স্যার ছোটবেলা থেকে এটা আমরা করেছি, আপনি এটা মুখস্থ করবেন না, আপনার মতন করে করবেন, জাস্ট একটা ফরম্যাট দেওয়ার চেষ্টা করছি। কারণ মুখস্থ করলে আপনি শেষ। অনেকে আমাদের কাছে প্রচুর ইন্টারভিউ ক্লাস আমাদের রেগুলার হয়, আজকে যেমন আমাদের ইন্টারভিউ ক্লাসে একজন বলছে স্যার আমি অলরেডি পেডাগজির উপরে 500 কোশ্চেন মুখস্থ করে ফেলেছেন স্যার। আমরা বললাম আপনি লবণঙ্কা, কারণ ওখানে মাইন্ড ব্ল্যাঙ্ক হবে, সেটা আপনার কোনো আইডিয়া নেই। এক্সপিরিয়েন্স থেকে বলছি মাইন্ড ব্ল্যাঙ্ক হয় প্রত্যেকের, তাই মাইন্ড যখন ব্ল্যাঙ্ক হবে তো আপনার মুখস্থ কোনো কাজে দেবে না, তাই আপনি স্ট্র্যাটেজি শিখুন। খুব ইজিলি স্যার ছোটবেলা থেকে আমার স্বপ্ন একজন শিক্ষক হওয়া এবং সমাজের দায়িত্বশীল ভূমিকা পালন করা। এবারে যদি শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল না হই, তাহলে এরকম শিক্ষক নিয়োগের পরীক্ষা আরো দিতে থাকবো এবং যাতে ভবিষ্যতে সফল হই তার জন্য ভালো চেষ্টা করব। আমার বিশ্বাস এ ব্যাপারে আমি সফল হব, একদম পজিটিভলি। কারোর ক্ষমতা নেই আপনাকে আটকানোর এই জায়গাগুলোতে। এটাকে আপনি আপনার মতন আরো শর্ট করুন, নিজের মতন করে। নেক্সট, শ্রেণীকক্ষে একটি ছাত্র তোমাকে বলছি না বা আপনাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, শিক্ষক হিসাবে তোমার ভূমিকা কি হবে? স্যার ছাত্রদের প্রশ্ন করাটা স্বাভাবিক এবং একান্ত কাম্য। লক্ষ্য রাখবো যে তার প্রশ্নগুলো যদি বিষয়গত হয় তাহলে তার প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেব এবং তার আগ্রহ আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দেবো। কিন্তু যদি দেখি তার প্রশ্নগুলোর বিষয় বহির্ভূত বা পাঠদানের সাথে তার কোনো সম্পর্ক নেই, তখন তাকে পাঠদানের বর্তমান বিষয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করব। যেমন সেই পাঠদানের সম্পর্কে গল্প, ছবি আঁকা, তাদের মাধ্যমে আলোচনা ইত্যাদি, এই কৌশলগুলি তার পাঠদানের প্রতি মনোযোগ ফিরিয়ে নিয়ে আসবে। এত বড় করেছে কেন না আপনার বোঝার জন্য, আপনি একে শর্টে করুন 1 থেকে 2 লাইন। এবারে যদি কোনো শিক্ষার্থী, নেক্সট কোশ্চেন, আপনাকে কোনো সম্মান প্রদর্শন না করে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? স্যার যদি কোনো শিক্ষার্থী আমাকে সম্মান প্রদর্শন না করে তাহলে, বা ম্যাম যদি ম্যাম বলেন প্রশ্ন, ম্যাম বলে সম্বোধন করুন, আমি তার এরূপ আচরণের কারণ খুঁজবো, প্রয়োজনে তার সাথে কথা বলবো এবং তার পিতামাতার সাথে কথা বলবো, তার এরূপ আচরণের কারণ জানবো, আর কারণ বুঝতে পারলে আমি তাকে সুপরামর্শ দেবো, বুঝিয়ে দেবো ভালো আচরণ করার। একদম পজিটিভ, কখনো নেগেটিভ নয়, কখনো ইনিয়ে বিনিয়ে কথা বলবেন না। নেক্সট, কোন ছাত্র যদি ক্লাসে বিরক্ত করে তাহলে তুমি সেই ছাত্রটিকে কি বলবে বা কি করবে? স্যার বিরক্ত করলে কারণ খুঁজবো, তার বিরক্ত করা বা মনোযোগ না থাকার বিভিন্ন কারণ হতে পারে। যদি দেখি সে পাঠদানে আগ্রহী হচ্ছে না তাহলে তাকে অন্যান্য বিভিন্ন উপায় যেমন গল্প বলে, তাদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বা ছবি এঁকে বুঝিয়ে তার পাঠদানের আগ্রহ বাড়ানোর চেষ্টা করব। আর যদি দেখি তার বিরক্ত করা বা মনোযোগ না থাকার কারণে বিষয়গত নয়, তাহলে সে ব্যাপারে শ্রেণীকক্ষের বাইরে তার সাথে আলোচনা করবো এবং প্রয়োজনে সুপরামর্শ দেবো। এবারে এই কোশ্চেনটা তো এবারে ট্রাই করেছে 11-12 এর,
প্রাইমারিতেও করছে। তুমি কি মনে করবো, আপনি কি মনে করেন শৃঙ্খলা রক্ষার জন্য শারীরিক শাস্তি দেওয়া প্রয়োজন? একদম না। ফিজিক্যাল পানিশমেন্ট একদম বন্ধ। বলবেন না স্যার, আমার মনে হয় না শৃঙ্খলা রক্ষা করার জন্য ও তা মেনে চলার জন্য শারীরিক শাস্তি জরুরি। তাহলে শৃঙ্খলা বোধ তৈরি করা বা মেনে চলার জন্য কিছু নিয়ম কানুন গঠন করা উচিত এবং শিক্ষার্থীদের সেগুলো বোঝানো উচিত যে কি করে সেই শৃঙ্খলা বোধ তাদের প্রত্যেকের জন্য জরুরি। যখন তারা ব্যাপারটি উপলব্ধি করতে পারবে, তারা শৃঙ্খলা রক্ষা নিজেরাই করবে এবং সেটি হবে দীর্ঘমেয়াদী। তাই শারীরিক শাস্তি একদম নেগেটিভ এডুকেশন সিস্টেমে। নেক্সট প্রশ্ন, যদি শারীরিক শাস্তি না দাও তাহলে বিকল্প কি কি পথ অবলম্বন করতে পারবেন বা পারো? স্যার, শারীরিক শাস্তির বাইরে তাকে উপযুক্তভাবে আচরণের জন্য পুরস্কৃত করা, ভালো আচরণের গুরুত্ব শেখানো, তার আগ্রহ কোন কোন বিষয় আছে সেই বিষয়গুলি তাকে বেশি করে সংযুক্ত করা। এভাবেই তাকে কিছুটা গুরুত্ব দিলেই সে নিজে থেকেই তার ত্রুটিগুলো বুঝতে পারবে এবং এরকম খারাপ আচরণ করবে না, তাতে শারীরিক শাস্তি দেওয়ার প্রয়োজনও পড়বে না। আবার বারবার বলছি, এগুলো মুখস্থ করবেন না, মুখস্থ করলে আপনি শেষ। আমরা ফরম্যাট দিচ্ছি যাতে এইরকম উত্তর দিতে পারেন আপনি পজিটিভলি নিজের মতন করে। কোনো মুখস্থ করবেন না যদি চাকরি পেতে যান সত্যিকারে। নেক্সট কোশ্চেন, মনে করো তুমি কোন একজন ছাত্র ক্লাসে খারাপ আচরণ করেছে, তুমি তাকে মারধর করবে না, তাহলে তুমি তার সাথে কিরকম আচরণ করবে? স্যার বা ম্যাম, একজন শিক্ষক হিসাবে আমি তার দুষ্টুমি বা খারাপ আচরণের কারণ খুঁজবো, তার সাথে কথা বলে বোঝার চেষ্টা করব তার আচরণের কারণ কি, তাকে বোঝানোর চেষ্টা করব এই খারাপ আচরণ তার ও তার সাথে থাকার সবার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে বা প্রভাব ফেলছে। সদয় আচরণ ও সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে নিশ্চয়ই তাকে তার আচরণের ত্রুটি বুঝিয়ে তাকে ভালো আচরণ করতে শেখাতে পারবো। নিজের মতন করুন। বাচ্চাদের শারীরিক শাস্তি একটু আগে আমরা বলেছি যে সম্ভব নয়। এইবারে নেক্সট কোশ্চেন, এটা খুব ভিভিআই, বিদ্যালয় ছুট আটকাতে তোমার কি ভূমিকা বা আপনার কি ভূমিকা? স্যার, বিদ্যালয় ছুট এখন একটা খুব বড় সমস্যা দাঁড়িয়েছে। এই সমস্যার কারণগুলো বিভিন্ন রকম। তার মধ্যে একটি হলো ছাত্রছাত্রীদের শিক্ষণ পদ্ধতির প্রতি আগ্রহ কমে যাওয়া। একদম, এর জন্য তারা স্কুলে আসার আগ্রহ হারিয়ে ফেলে। এই ব্যাপারে আমার লক্ষ্য থাকবে যাতে প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষণ পদ্ধতির প্রতি আগ্রহ হয় এবং স্কুলে আসতে আগ্রহ হয়। তাই আমি সর্বতভাবে চেষ্টা করব স্কুলের পাঠদান আনন্দঘন অর্থাৎ আনন্দময় এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে পাঠদান করতে, যাতে স্কুল ছুট কমানো যায়। দেখবেন অনেক স্টুডেন্টদের সাথে, কিরে স্কুল ছাড়লি কেন? আরে কিছুই বুঝতে পারি না, স্কুলে যেতে ইচ্ছে করে না, স্কুল যা। আরে শুধু মারে, শুধু বকুনি দেয়, যা হয়তো সেই ফার্স্ট বয় সেকেন্ড বয়দেরকে নিয়ে টিচার এগোয়। তাহলে আমার কি? ঠিক একই ধরনের কথাবার্তা। নেক্সট, এখনকার বাচ্চাদের মধ্যে মোবাইল ব্যবহারের প্রচলনটা খুব বেশি। মোবাইলের ব্যবহার কমানোর জন্য কি কি চেষ্টা করবেন আপনি? স্যার, বাচ্চাদের মোবাইল ব্যবহারটা নিঃসন্দেহে বিপজ্জনক। বড়রা যেভাবে মোবাইলটাকে ব্যবহার করে বাচ্চাদেরকে সেই প্রয়োজনীয়তা কম, এটা বরং তাদের ক্ষতি করে। তাই তাদেরকে মোবাইল থেকে দূরে রাখা খুবই জরুরি। এই জন্য তাকে বিভিন্ন রকমের বাইরের খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে। যে খেলাধুলাতে আগ্রহ পায় সেই খেলাধুলার প্রতি তার আরো আকর্ষণ বাড়াতে হবে। বাইরের প্রকৃতির সঙ্গে তার সম্পর্ককে আরো নিবিড় করতে হবে। তাহলেই বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে সচেষ্ট থাকবে বা থাকা যাবে। তুমি পড়ানোর সময় যদি অনিচ্ছাকৃত কোনো ভুল বলে ফেলো বা ভুল লিখে ফেলো, এবার সে একজন ছাত্র সেটা জানে, তাহলে সে তোমাকে তোমার ভুলটা ধরিয়ে দিল, তখন তুমি কি করবে? এইবারে বলি, আমাদের স্কুল লাইফে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখেছি, কোন টিচারের নিন্দা করব না, যখনই কেউ হয়তো ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় ধরে ফেললো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক, কিন্তু ব্যাক বেঞ্চাররা ধরলে কি বলতেন টিচার? অধিকাংশ ক্ষেত্রে, এখন বলবো না, সবাই বলবো না, কিছু কিছু ক্ষেত্রে কি বলতেন? হ্যাঁ, তুমি বড় ড্যাপো হয়েছো, তুমি বড় অস্তাদি হয়েছো, কিংবা তোমার মধ্যে বড় পারদর্শিতা, হ্যাঁ তুমি তো বড় জ্ঞানী পণ্ডিত, তুই পড়া, আমি আর পড়াবো না। এইভাবে নয়, তাকে পজিটিভলি বলুন যে প্রথমত, যদি আমি এটা হয় অনিচ্ছাকৃত ভাবে শ্রেণীকক্ষে কোনো ভুল বলি বা কোনো ভুল তথ্য দিই, সেটা যদি নজরে আসে বা কোনো ছাত্র ধরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সেই ভুল তথ্য আমি শুধরে দেব এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য ছাত্রছাত্রীর কাছে দুঃখ প্রকাশ করব। তবে কোনো মতে যাতে ছাত্রছাত্রীর কাছে ভুল তথ্য না যায় সেদিকে লক্ষ্য রাখবো এবং তারা ভুল না শেখে সেটার চেষ্টা করব। নেক্সট, যদি কোনো ছাত্র ক্লাসের বাকি ছাত্রদের থেকে বেশ ভালো, ক্লাসে যা পড়ানো চলছে তার থেকে তার আরো কিছু বেশি জানার আগ্রহ থাকে, তখন তার জন্য তুমি কি করবে? উত্তর, যদি কোনো ছাত্রের ক্লাসের শিক্ষণের থেকে আরো বেশি কিছু জানতে বা শিখতে চায়,
তবে আমি তাকে আরো উৎসাহ দেব। তার জন্য শ্রেণীকক্ষ ছাড়াও বিভিন্ন উপায়ে তার জন্য আকাঙ্ক্ষা মেটানোর চেষ্টা করব। প্রয়োজনে তার জন্য বিশেষভাবে নতুন শিক্ষণ পদ্ধতির পরিকল্পনা করব। বারবার বলেছি, মুখস্থ করবেন না, এটা জাস্ট আপনাদের একটা ফরম্যাটের জন্য। নেক্সট, তুমি প্রাইভেট টিউশন করছো না বা আপনি প্রাইভেট টিউশন করছেন না? না স্যার, আমি প্রাইভেট টিউশনের সঙ্গে জড়িত নই। ভবিষ্যতে প্রাইভেট টিউশন নিয়ে কোনো পরিকল্পনা নেই, কারণ আমি মনে করি স্কুলে যা শিক্ষা দেওয়া হয় সেটা সার্বিক এবং শিশুর উন্নতির সহায়ক। স্কুলের শিক্ষা যদি পরিপূর্ণ আনন্দঘন পরিবেশের মাধ্যমে দেওয়া হয়, তাহলে তার প্রাইভেট টিউশনের প্রয়োজন পড়ে না। প্রাইভেট টিউশনে শুধুমাত্র বিষয়গত পড়ানো হয়, কিন্তু একটা শিশুর সার্বিক বিকাশের জন্য বিষয়গত উন্নতি যেমন প্রয়োজন, তার সাথে দৈহিক, মানসিক, সামাজিক উন্নতি দরকার, সেটা বিদ্যালয় পরিবেশেই সম্ভব, প্রাইভেট টিউশনের সাথে। তাই আমি যুক্ত নয়। এইবারে এখানে আমরা একটা ফরম্যাট করেছি। যদি আপনি করেন, আমি বলবো স্কুল লেভেলে যদি করেন, অবশ্যই বলবেন যে হ্যাঁ স্যার আমি টিউশন করি। যদি করেন হ্যাঁ স্যার করি, এই লেভেলে করি। এবারে যদি বলেন কেন করছেন, তখন বলবেন যে অনেস্টলি, সততার সাথে, মিথ্যে কথা বলবেন না। এবার নেক্সট কোশ্চেন, তুমি এখন কি করছো বা আপনি এখন কি করছেন? যেটা অনেস্ট, সৎ, যেটা আপনি করছেন সেটাই বলবেন। স্যার নিজের পড়াশোনার সাথে আমি একটা স্কুলে পড়ানোর সাথে যুক্ত আছি, যদি থাকেন, এবং বাচ্চাদের নিয়ে পড়াই। যদি না থাকেন তাহলে বলবেন যদি টিউশন করি, তাহলে বলবেন স্যার এই লেভেলে টিউশন করি। যদি না করেন তাহলে বলবেন স্যার শিক্ষকতা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই আমরা এখানে, যে প্যাডাগজি রিলেটেড এই ধরনের কোশ্চেন হলেই আপনি অনেস্টলি, সততার সাথে পজিটিভ উত্তর দেবেন। সংক্ষিপ্ত আকারে 1 থেকে 2 লাইন থেকে 3 লাইন দেবেন, গুছিয়ে বলবেন, এবং কোন নেগেটিভ অ্যাক্টিভিটি বলবেন না, নেগেটিভ কথাবার্তা বলবেন না। সব সময় শিক্ষার্থীদের জন্য আপনি আপনার শিক্ষকতা জীবন সেটাই এক্সপার্টদের সামনে তুলে ধরবেন। কারণ এক্সপার্টরা কিন্তু জানতে চায় যে একজনের মধ্যে, একজন টিচার পজিটিভ বলতে তিনি শুধু জ্ঞানের অধিকারী নয়, তার মধ্যে স্পিকিং পাওয়ার, তার কনফিডেন্স, মেন্টালিটি, তার অলরেডি আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, এগুলো আছে কি নেই। তাই প্যাডাগজির এইরকম ভিভিআই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। নেক্সট পেজে অবশ্যই আবার ভিডিও নিয়ে আসব। তাই অবশ্যই যাদের ইন্টারভিউ সামনে রয়েছে, চ্যানেল ফলো করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বার অন করুন। বিভিন্ন ধরনের অলরেডি ভিডিও আমাদের আপলোড হয়েছে, যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কিম রিলেটেড, জাতীয় শিক্ষানীতি খুব ভিভিআই একটি টপিক, প্যাডাগজি, এইগুলো কিন্তু আমরা অলরেডি ভিডিও পোস্ট করেছি, আমাকে আগামী দিনে আরো করবো। তাই ধন্যবাদ।